কাল ভ্রাতৃমঙ্গল। কালকেই প্রমাণ করতে হবে মহানামা কে বেশি জনপ্রিয়, তুমি না জয়দ্রথ। তুমি আমাকে কথা দাও, তুমি জয়দ্রথকে এমন কিছু করবে যাতে ও আর। শোনো, আমি জানি তুমি সবসময় আমার মঙ্গল কামনা করো, চিন্তা করো না। জয়দ্রথকে আমি ঠিক সময় যেহেতু আমি বিধবা, আমি তো তোমাকে তিলক পরাতে পারবো না ভাই, কিন্তু এটা তো তুমি জানো আমার থেকে তোমার জন্য মঙ্গল কামনা আর বেশি কেউ করে না। তাই কাল সকলের সামনে আমি তোমার কাছ থেকে দুটো জিনিস চাইব। কি? সেটা আমি সকলের সামনেই চেয়ে নেব। কেন? তুমি বোধহয় আমায় বিশ্বাস করতে পারছো না। তা কেন? কিন্তু তোমার চাহিদা যেন খনাখেনি না হয়। ঠিক আছে মহানাম, কিন্তু এছাড়া কিছু যদি হয় তাহলে তুমি আমাকে সেটা দেবে তো? তুমি তো জানো দিদি, আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমার সকল প্রত্যাশাই পূরণ করব। আগে তো তুমি আমায় চোখ বুজে বিশ্বাস করতে ভাই, কি এমন পরিবর্তন হলো যে? ঠিক আছে, কালকের জন্য প্রস্তুত থাকো। কাল এমন একজন থাকবে যাকে তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না। বাহ বৌরানী, তোমাকে তো দারুণ দেখাচ্ছে। আসলে কি বলো তো, তুমি নিজে এত সুন্দরী, তাই তুমি যা পড়ো তোমাকে তাতেই ভালো দেখায়। যে নারী একজন মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিতে পারে, তার মা হবার কোনো যোগ্যতাই নেই। নাও না বৌরানী, ওকে তুমি কোলে নেবে না? না গো, বাচ্চাদের মায়ের কোলেই মানায়, সেখানেই তারা বেশি ভালো থাকে। কিন্তু তুমি যে আমার থেকে অনেক অনেক ভালো মা বৌরানী। আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আসলে মন্দিরটা এত দূরের পথ, তুমি বলো এতটুকু একটা বাচ্চাকে কি করে নিয়ে যাই? আর তুমি তো জানো ওর বাবাও দেখাশোনা করতে পারবেন না। তাই তুমি যদি ওর দায়িত্বটা। কিন্তু আমার কাছে কেন? মানে আমি জানি বৌরানী, আমি জানি তোমাকে আমি যা বলেছি তাতে তাতে লজ্জায় তোমার মতো এত ভালো একজন মানুষকে আমি এত কষ্ট দিয়েছি। তোমার মতো সতীসাধ্যী নারীকে আমি যা বলেছি তাতে নরকেও আমার ঠাঁই হবে না। কি বলছো কি তুমি? ঠিকই বলেছি বৌরানী, এর জন্য আমার স্বামী আমায় কোনোদিন ক্ষমা করবেন না। তুমি বিশ্বাস করো, আমি মন থেকে চাই আমি যতক্ষণ আমার ছেলের কাছে না থাকবো ততক্ষণ তোমার কাছে থাকুক।
আমি জানি বৌরানী, তোমার মতো ওর দেখাশোনা কেউ করতে পারবে না, আমিও নয়। না না, কি বলছো তুমি? তুমি আমায় ক্ষমা করো বৌরানী। তুমি যদি ওকে কোলে না নাও তাহলে ঈশ্বর কোনোদিন আমায় ক্ষমা করবেন না। কি করছো কি তুমি? ওঠো, এসো। তোমার ছেলেকে আমি কোলে নিলাম। আসলে কি বলো তো বৌরানী, আমি তো মা, তাই রাজৌদি যখন আমায় বললো না যে তুমি আমার সন্তানকে কেড়ে নিতে চাইছো, তখন বিশ্বাস করো আমি কিছুতেই আমার মাথা ঠিক রাখতে পারিনি। তুমি এখনো প্রস্তুত হওনি? এই সাত সকালে তোমার সাথে প্রাসাদে যাবো বলে আমি ছুটে এলাম। তুমি আজকের এই শুভ দিনে প্রাসাদে যাবে না? হ্যাঁ যাবো তো, কে বলেছে আমি যাবো না? ও তাই নাকি? তার মানে আমাকে একা ফেলে প্রাসাদে যাওয়া হচ্ছে? না একা না, আমি তো রিদ্ধির সঙ্গে যাব। আজ ভাতৃমঙ্গল আর খরার নিজের কোনো ভাই নেই। দেখবে মিহির প্রাসাদে গেলে খরা নিশ্চয়ই মিহিরকে ভাতৃতিলক পরাবে। না না, আমি যাব না। যাবে না মানে? এই যে এইমাত্র বললে প্রাসাদে যাবে। আমার পেট ব্যথা করছে। ইস, মোটেও পেটে ব্যথা করছে না। আসলে খনা যাতে মিহিরকে ভাতৃতিলক পরাতে না পারে, তাই জন্য মিহির প্রাসাদে যাবে না। মোটেও না, তুমি একদম বেশি বকবক করবে না। বকবক করবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও যখন এখন যেতে চাইছে না, ও পরে প্রাসাদে যেতে চাইলে আমি নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি এখন আসি। কি হলো মিহির, তুমি প্রাসাদে গেলে না কেন? কত ভালো হতো খনা তোমাকে ভাতৃতিলক পরাতো। রাজকুমারী আমার বোন না, ও আমার বন্ধু। তাছাড়া আমি বললাম তো আমার পেট ব্যথা করছে। ও দেখি 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 দেখি, পেট ব্যথা করছে? তাহলে এসো, তোমাকে ওই তেতো ওষুধটা খাইয়ে দিই। চলো চলো। তেতো ওষুধ? না আমি খাবো না। এত দুষ্টু হয়েছে না ছেলেটা। দিদি, তুমি ওকে কোলে নিয়ে? এতে তো অবাক হওয়ার কিছু নেই। যশোধরার সাথে আমার কথা হয়ে গেছে। সেদিনকার ব্যাপার নিয়ে ও খুবই অনুতপ্ত, তাই না জয়দ্রথ, এভাবে তো মনে রাগ পুষে রাখতে নেই। আমি যখন ওকে ক্ষমা করে দিয়েছি, তুমিও ওকে ক্ষমা করে দাও। না দিদি, সেটা সম্ভব নয়। ওর ওইসব কথাতে তুমি কতটা আঘাত পেয়েছিলে আমি জানি, আর সেই জন্যই তুমি ওই রকম একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলে। তবু আমি বলবো জয়দ্রথ, যশোধরা নিজের ভুল বুঝতে পেরেছে, আর সেই কারণেই সে ভুলও সংশোধন করতে চায়। না হলে তোমাদের সন্তানকে এভাবে আমার কোলে তুলে দিত। তুমি ওকে ক্ষমা করে দাও। না দিদি, ও তোমাকে যেভাবে অপমান করেছে তারপর সেটা সম্ভব নয়। একটা জিনিস ভেবে খুব অবাক লাগছে জয়দ্রথ। তুমি বৌরানীকে নিজের দিদি বলে ভাবো, আর তোমার সামনে তোমার স্ত্রী বৌরানীকে এতটা অপমান করার সাহস কোত্থেকে পায়? ছি 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 জয়দ্রথ। মহানামা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি একটা কথা বলছি জয়দ্রথ, তুমি আমার সবচেয়ে কাছের ভাই, তাই বড় দিদি হিসেবে আমি তোমাকে অনুরোধ করছি, যশোধরাকে তুমি ক্ষমা করে দাও। তাই নাকি? আমি তো জানতাম আমি তোমার সব থেকে কাছের ভাই, সব থেকে প্রিয় ভাই। মহানামা, রক্তের সম্পর্কটাই একমাত্র নয়, তাই না? আর তাছাড়া
সত্যিকারের সম্পর্ক কাকে বলে হাহ, তুমি সেটা বুঝবে না জয়দ্রথ। তোমরা আজকে দিনে কি শুরু করলে বলো তো? তোমরা দুজনেই আমার খুব প্রিয় ভাই, খুব কাছের ভাই। তাহলে মহানামা, এখন বুঝলে তো যে এতদিন তুমি ভুল ভাবছিলে? আচ্ছা, তোমরা এভাবে সময় নষ্ট করছো কেন? আজ তো ভাতৃমঙ্গল উৎসব। মা, তুমি ভাই কাকা আর জয়মকে তিলক পরাও, আমি আমার এই ছোট্ট ভাইটাকে তিলক পরাবো। তাহলে ঐশিকা, জয়দ্রথই তোমার প্রিয় ভাই, তাই তো? দেখো, আজ ভ্রাতৃমঙ্গল, সত্যি কথা বলতে হবে কিন্তু। হ্যাঁ বৌরানী, এই সত্যি কথাটাও আমি খুব স্পষ্টভাবে জানতে চাই। বিয়ের পর আমি যখন প্রথম এই পরিবারে পা রাখি, তখন আমি খুবই ছোট ছিলাম। নিজের ভাইদের জন্যে খুব মন খারাপ লাগতো। সেই সময় আমি একমাত্র জয়দ্রথকেই নিজের ভাই হিসেবে কাছে পেয়েছিলাম। মহানামা তো রাজকুমার ছিল। এমন অনেক কথা যা খুব সহজেই আমি জয়দ্রথের কাছে আবদার করতে পারতাম, তা রাজকুমারকে করা যেত না। যেমন? ছোটবেলায় আমিও অন্য বাচ্চাদের মতো খুব তেঁতুল খেতে ভালোবাসতাম। মনে আছে আমার, জয়দ্রথ আর আমি প্রাসাদের বাইরে তেঁতুল পাড়তে যেতাম। জয়দ্রথ আমার জন্য গাছের সবচেয়ে উঁচু ডাল থেকে সবচেয়ে ভালো তেঁতুল পেড়ে আনতো। একবার তো তেঁতুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়েই গেল। হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়েছিল, কিন্তু তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। আমাকে রাজপ্রাসাদে কিভাবে নিরাপদে পৌঁছে দেবে সেই চেষ্টাই করতে লাগলো। আজও সেসব দিনগুলো। মা, তাহলে ছোটবেলায় তুমি খুব দুষ্টু ছিলে? জয়দ্রথ যখন ওশি শিক্ষা সমাপ্ত করলো, তখন সবচেয়ে প্রিয় ছাত্র হিসেবে ওর গুরু ওকে একটি পুঁথি উপহার দিয়েছিলেন। সমুদ্রের জীবন নিয়ে নাকি সেই পুঁথি। জয়দ্রথের জীবনে সে উপহার সবচেয়ে প্রথম ছিল, আর জয়দ্রথ আমার হাতে এসে সেই উপহার তুলে দিয়েছিল। আমি তো পড়াশোনা তেমন জানি না, তবুও সেই পুঁথি আমি আজও সযত্নে রেখে দিয়েছি। জীবনে আমি অনেক উপহার পেয়েছি, কিন্তু ওই উপহার আমার কাছে অতুলনীয়, কারণ ওর মধ্যে একজন ভাইয়ের ভালোবাসা লুকিয়ে আছে। যে বৌরানী, আমাকে নিয়ে তোমার কোনো স্মৃতি নেই, তাই না? তা কেন? আমার মনে আছে, ছোটবেলায় আমি সাদা মাকড়সা খুব ভয় পেতাম, আর তুমি এত দুষ্ট ছিলে যে সেই সাদা মাকড়সা নিয়ে বারবার আমাকে ভয় দেখাতে। তুমি তো আমার কাজ আরো সহজ করে দিচ্ছ ঐশিকা। খুব সহজেই তো তুমি আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছ এই উৎসবের দিনে। আচ্ছা, আমরা কেন বৃথা সময় নষ্ট করছি বলো তো? অনুষ্ঠানটা সেরে ফেলা যাক। হ্যাঁ, চলো। হ্যাঁ, দাও। সৌভাগ্য আমার যতই ছিল, সবই আমার ভাইয়ের হলো। আমার সকল পুণ্য ভাইয়ের হোক, মঙ্গল আনুক ভাতৃতিলক। সৌভাগ্য আমার যতই ছিল, সবই আমার ভাইয়ের হলো। আমার সকল পুণ্য ভাইয়ের হোক,
মঙ্গলানু ভাতৃতিলক। খনা, এবার তুমি দাও। আজ বহুদিন পর প্রাসাদে এত সুখের হাওয়া, এত আনন্দ। দিদি, এই আচার অনুষ্ঠান এইগুলো বড় কথা নয়। এই যে আপনি আমাদের প্রত্যেককে এতটা রক্ষা করেন, আমাদের মঙ্গল কামনা করেন, এটাই কি বড় কথা নয়? এটাই তো সবচেয়ে বড় ভাতৃমঙ্গল, তাই না? আচ্ছা খনা, তোমার সব থেকে প্রিয় মামাকে? ভাই কাকা তো আমার মিষ্টি কাকা, আর তুমি তো আমার শুধু জয়ম নাও, বন্ধুও। তাহলে দিদি ঠিক, বৌরানী আর খনার কাছ থেকে এটা আমি আশা করিনি। উপদেশ, আজ এই ভ্রাতৃমঙ্গলের দিনে আমি তোমার কাছ থেকে 3টে জিনিস চাইব। আশা করি তুমি না করবে না। কি বলছেন দিদি? আপনি আদেশ করুন। আমার মনে হয়েছে যে ঐশিকা সিংহলের জন্য অনেক কিছু করেছে, তাই ওর সম্মানে আমি ওর সমতুল্য সোনা প্রজাদের মধ্যে বিলিয়ে দিতে চাই। এ তো উত্তম কথা। সত্যি দিদি, আপনি যে ঐশিকাকে এতটা ভালোবাসেন, এতটা স্নেহ করেন। আমি ধন্য রাজৌদি। সত্যি কথা বলতে, আপনাদের সংস্পর্শে এসে আমার কোনোদিনও মনেই হয়নি যে আমি শ্বশুর বাড়িতে আছি। তোমরা এত উপহার সামগ্রী দেওয়া নেওয়া করছো, আমার উপহার কোথায়? আমার ছেলের হয়ে আমি তোমার জন্য একটা উপহার এনেছি, তবে আগেই অনুষ্ঠান শেষ হোক, তারপর তুমি উপহার পাবে। এবার আমার দ্বিতীয় চাহিদার কথা বলবো উপদেশ। বলুন রাজদি। আজ খুব ভোরে এই প্রাসাদে একজন এসেছেন এবং আমি অত্যন্ত দুঃখিত, তোমার অনুমতি না নিয়ে আমি তাকে এই প্রাসাদে রেখেছি। কিন্তু এ কথা মানতে হবে উপদেশ, তিনি শুধুমাত্র আমার জন্য নয়, তোমার এবং মহানামার জন্য অনেক কিছু করেছেন যখন তোমরা দুজন ছোট ছিলে। আসলে ওনার সন্তানরা ওনাকে ঠিকমতো দেখে না, তাই খুব অপমানিত হয়ে উনি এখানে চলে আসতে বাধ্য হয়েছেন। কার কথা বলছেন?